আমি মীর আহসান আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন নিউজ শো নির্বাচিত খবরে। আজ দিনভর যে প্রধান খবর আলোচনার খোরাক জুগিয়েছে, যে খবরগুলো ভীষণ রকম জনগুরুত্বপূর্ণ, তেমন কিছু নির্বাচিত খবর ও খবরের নির্মোহ বিশ্লেষণ নিয়ে আমাদের এই আয়োজন। আর আজ আলোচনার জন্য পুরো সময় জুড়ে আমাদের সাথে স্টুডিওতে আছেন জ্যেষ্ঠ সাংবাদিক জনাব হারুনুর রশিদ। জনাব হারুনুর রশিদ, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের নির্বাচিত খবরে। একই সঙ্গে এই আলোচনায় যোগ করে নিতে চাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর রেজওয়ানা করিম স্নিগ্ধা। ডক্টর স্নিগ্ধা, আপনাকেও স্বাগত। এছাড়াও এই আলোচনায় একাধিক সময় একাধিক অতিথি আমাদের সাথে যোগ দেবেন, জানাবেন মতামত, করবেন বিশ্লেষণ। শুরু হয়েছে ইতিহাস বদলে দেয়া অভ্যুত্থানের মাস জুলাই। 2024 সালের সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবি শেষ পর্যন্ত রূপ নেয় সরকার পতনের আন্দোলনে। এরই ধারাবাহিকতায় 5 আগস্ট পতন ঘটে শেখ হাসিনা সরকারের। আজ 2 বছর পর প্রশ্ন উঠেছে, অভ্যুত্থানের মধ্য দিয়ে মানুষ যে পরিবর্তনের আশা করেছিল, সেই পথে কতটা হাঁটলো বাংলাদেশ? জুলাই অভ্যুত্থানে কৃতিত্ব নিতে রাজনৈতিক দলগুলো কেন এত মরিয়া? এতে করে কি গণমানুষের প্রবল অংশগ্রহণ উপেক্ষিত হয়? আজ নির্বাচিত খবরে এসব সহজ করে বুঝতে চাই। একই সাথে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে নৃশংস জঙ্গি হামলার ঘটনা, হলি আর্টিজান ট্র্যাজেডির 10 বছর পর কতটা এগুলো বিচার প্রক্রিয়া? এখনো কি সক্রিয় হবার চেষ্টায় রয়েছে উগ্রপন্থীরা? সেই প্রশ্ন আনতে চাই আলোচনার টেবিলে। তবে চলুন শুরুতেই জুলাই অভ্যুত্থানের প্রতিবেদনটি দেখে আসা যাক। 2024-এর 1 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি ও দেশের বিভিন্ন ক্যাম্পাসে শান্তিপূর্ণ ছাত্র সমাবেশের মাধ্যমে শুরু হয় জুলাই আন্দোলন। শুরুতে সরকারি চাকরিতে কোটা সংস্কার ও মেধার ভিত্তিতে নিয়োগের দাবিতে শিক্ষার্থীরা মাঠে নামেন। এরপরে ধীরে ধীরে আন্দোলন বাড়তে থাকে। মূলত 15ই জুলাই থেকে আন্দোলন সহিংসতায় রূপ নেয়। 16ই জুলাই থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে আন্দোলনকারীদের শুরু হয় সংঘর্ষ। এরপর প্রতিদিনই ঘটে হতাহতের ঘটনা। পরিস্থিতি খারাপের দিকে গেলে দেশব্যাপী কমপ্লিট শাটডাউন ঘোষণা করে আন্দোলনকারীরা। অন্যদিকে কারফিউ জারি করে সরকার। পরবর্তীতে এই আন্দোলন এক দফার গণ অভ্যুত্থানে রূপ নেয়। তীব্র জনরোষের মুখে 5ই আগস্ট তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ত্যাগ করতে বাধ্য হন। তবে আন্দোলনের 2 বছর পেরিয়ে গেলেও সাধারণ মানুষের মাঝে অর্থনৈতিক বৈষম্য, দুর্নীতি নিয়ে হতাশা ও মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। টপ লেভেলে যারা আমাদের লিডার আছে, যারা টপ লেভেলে, তাদের কথাবার্তার মধ্যে চেঞ্জ আসছে, পজিটিভনেস আসছে, বাট রুট লেভেলে আমি ওরকম চেঞ্জ দেখতে পাচ্ছি না। অ্যাজ ইট ইজ মনে হচ্ছে আমার কাছে। আমরা চেয়েছিলাম এই রিফর্মগুলো, কিন্তু রিফর্মের মূলা ঝুলিয়ে আমাদেরকে আসলে জাস্ট গাদার মতো দৌড়ানি হচ্ছে, যেটা সাধারণ ক্যালকুলেশন বলে যে এইভাবে চলতে থাকলে আসলে পুরনো ধারায় ফিরতে বেশি দিন সময় লাগবে না। জুলাই সংস্কার রিলেটেড যে আইন বা যে প্রস্তাবনাগুলো ছিল, সেগুলো যদি বাস্তবায়ন করা যেত বা আইন রূপে সংসদে পাশ করা যেত, তাহলে আশা করি মানুষের আশা প্রত্যাশাটা অনেকটা পূরণ হতো। 2 বছর আগে শুরু হওয়া জুলাই আন্দোলন দেশের রাজনৈতিক ইতিহাসে পরিবর্তনের সূচনা করেছিল। কিন্তু সেই আন্দোলনের পর মানুষের যে প্রত্যাশা ছিল, তার বেশিরভাগটাই এখনো পূরণ হয়েছে বলে মনে করেন না অনেকেই। সায়েম চৌধুরী, ওয়ান নিউজ, ঢাকা। ডক্টর স্নিগ্ধা, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করি। আপনি প্রতিবেদনটি দেখছিলেন, হয়তো প্রচুর মানুষের সাথে কথা বললে আরও অনেক ধরনের প্রতিক্রিয়া পাওয়া যেত, কিন্তু আমরা যে ধরনের প্রতিক্রিয়াগুলো পাচ্ছি তাতে করে এক ধরনের হতাশার চিত্র আমাদের চোখের সামনে স্পষ্ট হয়। ফলে এই প্রশ্ন খুব জরুরি হয়ে যায় যে এই মাত্র 2 বছরের মাথায় এমন জন উপলব্ধি তৈরি হলো কেন? এক, দ্বিতীয়ত এটাও যদি সাথে যোগ করেন যে আপনি দেখবেন সারাদিন যদি খবর লক্ষ্য করেন, তাহলে জুলাই অভ্যুত্থানের কৃতিত্ব কে নেবে? এক ধরনের মরিয়া ভাব দেখা যায় রাজনৈতিক দলগুলোর মধ্যে। এতে কি এই যে জনমানুষ যারা আছে, যারা প্রবলভাবে এই গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করেছিল, তাদের অবদান, কৃতিত্বকে কোনোভাবেই উপেক্ষা করা হয়? আচ্ছা, প্রথম কথা হচ্ছে, দেখেন আজকে জুলাই মাসের 1 তারিখ। তো জুলাই মাসের 1 তারিখ মাত্র 2টি বছর আগে, 2024। এবং আমার যতদূর মনে পড়ে যে 2024 সালে আপনার এই 1 তারিখে আমাদের শিক্ষার্থীদের খুব চমৎকার একটা নাম তারা দিয়েছিল। তার নাম ছিল বাংলা ব্লকেট, মনে আছে যদি? হ্যাঁ, এই যে একটা ইনোভেটিভ একটা এবং ওই এরপরে আপনার 14 তারিখে আমাদের ওই 16 তারিখে আবু সাইদ রংপুর বিশ্ববিদ্যালয়ে তিনি প্রথম আহত হন।
এবং 18 তারিখে মীর মুগ্ধ, অনেকেই হন, কিন্তু ওই আবু সাইদের ঘটনা তো একটা স্পার্ক, রাইট? দেখেন এই স্পার্কটা তখন বাংলাদেশের জনমনকে কিন্তু ছুঁয়ে যায়, এবং সবসময় দেখবেন বাংলাদেশের মানুষের মাঝে 71-এর পরবর্তী সময় থেকে সব সময় যখন দেশ বিপদে পড়েছে তখনই কিন্তু আমরা ছাত্রদের উপরে, শিক্ষার্থীদের উপরে নির্ভর করেছি। কিন্তু দুঃখ হচ্ছে জুলাইয়ের পরবর্তীতে এই বাংলা ব্লকেটের মতো একটা সুন্দর শব্দ আপনার স্ববর্গীয় শব্দ দ্বারা রিপ্লেস হয়ে গেল, চবর্গীয় শব্দ দ্বারা রিপ্লেস হয়ে গেল। আন্দোলনের ভাষা বদল হলো, খেয়াল করে দেখেন যে আন্দোলনে আপনি রিক্সা চালক থেকে শুরু করে সাধারণ জনগণকে পেয়েছিলেন, সেই আন্দোলন জানি বা না জানি হঠাৎ করে আমাদের সকলের একজন মাস্টার মাইন্ড চলে আসলো। যদিও আমার জানা মতে পৃথিবীর কোনো গণ অভ্যুত্থানের কখনো মাস্টার মাইন্ড থাকে না, তাহলে তো সেটা গণ অভ্যুত্থান হয় না, সেটা তো রাজনীতি হয়ে যায়, তাই না? আপনি যদি মাস্টার মাইন্ড করেন, হয়তো অনেকে মিলে করে, সেটা হয়ে গেল। এবং সবচেয়ে বড় দুঃখজনক, দেখেন 1971 সালে আমরা একটা স্বাধীন পতাকা পেয়েছিলাম, একটা দেশ, একটা মানচিত্র, হ্যাঁ, ওখানে আমাদের লিডার ছিল হচ্ছে আমাদের এই তরুণরাই, কিন্তু শিক্ষার্থী ওই আন্দোলনেও ছাত্র। আচ্ছা, এরপর 90-এর দশকে আমরা স্বৈরাচার পতন, পুরো একটা সিস্টেমকে কিন্তু আমরা চেঞ্জ করেছি, গণতন্ত্রতে আমরা শিফট করেছি, রাইট? কিন্তু 24-এর গণ অভ্যুত্থানের পরে আমরা আসলে কি চেঞ্জ করলাম, এটা একটা প্রশ্ন, যেটা কিনা আমাদেরকে হতাশাগ্রস্ত করেছে। এই হতাশা অনেক বেশি তৈরি হয়েছে কারণ 24-এর পরে আমি দেখলাম যারা এই আন্দোলনে শরিক ছিল, আপনি নিশ্চয়ই দেখেছেন ফজলুর রহমান সাহেবের মতো এত বর্ষিয়ান নেতা, হ্যাঁ, তার বাসার সামনে আপনি বসে যেতে দেখেছেন, দেখেননি? আপনি দেখেছেন আই হসপিটাল দখল হয়ে যেতে, দেখেননি? আচ্ছা, এবং আজকে এই মুহূর্তে আপনার কাছে কত কত রিপোর্ট দেওয়া সম্ভব যেখানে দেখা যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারে, যেই সরকারের অংশীজন দুঃখজনকভাবে যে সকল আমাদের শিক্ষার্থী নেতারা ছিলেন তারা কিন্তু সেই ইন্টিমের অংশ, এটা ভুলে গেলে চলবে না। সেই সরকারের দুর্নীতির অভিযোগ কত এখন, এটা তো রিপোর্ট আসছে, যা বলছি প্রমাণের সাপেক্ষে বলছি। এই সব কিছুর সম্মিলিত আক্ষেপ হচ্ছে 24, যেখানে বিশাল নতুন কিছু করার কথা ছিল, যেখানে আমাদের এত এত প্রাণের রক্তেরই ছিল, সে প্রাণগুলোকে, সেই রক্তগুলোকে বৃথা যেতে দেখার। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। হতাশা, তার মানে আপনার কথা হচ্ছে যে অর্জন ভীষণ রকমভাবে প্রশ্নবিদ্ধ হয়েছে, কিন্তু আপনি এই যে হতাশার চিত্র তৈরি হয়েছে তার পেছনে অন্তর্বর্তীকালীন সরকার এবং বৈষম্য বিরোধী থেকে পরে যে এনসিপি সাথে জামাতের এবং সব মিলিয়ে যেটা আসছে সেটাকেই আপনি মূল দায় করছেন, কিন্তু ক্ষমতায় উপবিষ্ট যে সরকারটি আছে তার কোনো অবদান দেখেন না। মানে কি বিষয় যে এই হতাশা তৈরির পেছনে? না না, এখনো কথা হচ্ছে কি ক্ষমতায় যারা উপবিষ্ট আছে। লাস্ট ছবি, আমি আর ছবি দেখ, এটাও ঠিক 3 তারিখে, এটা বাড্ডা পুলিশের ফাঁড়ির যেটা থানা আছে, বাড্ডা থানার সামনের যে রোডটা, এখানে পুলিশদেরকে সেফ এক্সিট করে দিয়েছি, একাধিক মানব দেয়াল তৈরি করে হ্যান্ডমাইকে যে ছেলেটা সেটা আমি। এটা জাস্ট বলার জন্য 4 তারিখে শহীদ মিনারে 4টা লাশ, আমাদের লাশ বলবো না, আমাদের সহযোদ্ধা যে শহীদ ছিল সেই শহীদদের লাশ কিন্তু আমাদের সমন্বয়করা যখন শাহবাগে 5:30টায় কেন্দ্রীয় কর্মসূচি স্থগিত করে চলে গিয়েছিলেন, তখন কিন্তু সেই লাশের মিছিল সহকারে শাহবাগে আসার সৌভাগ্য হয়েছিল এবং সেই মিছিলের নেতৃত্ব দিয়েছিলাম আমি। এই ব্যক্তিগত কথাটা এই জন্য আজকে 2 বছর পর বলতে বাধ্য হয়েছি। এই জুলাইয়ের কৃতিত্ব আপনি আপনার বক্তব্য শুরুতে বলেছেন, এখন রাজনৈতিক দল এবং নেতাদের মধ্যে বা বিভিন্ন দলের বিভিন্ন নেতাদের মধ্যে এক ধরনের প্রতিযোগিতা চলছে জুলাইয়ের অর্জনটা আসলে কাদের। দেখেন, জুলাইয়ের অর্জন যদি থেকে থাকে সেটা হচ্ছে আমাদের ওই জুলাইয়ে যারা শহীদ হয়েছেন, যারা আহত হয়েছেন তাদের, কারণ তাদের শহীদ এবং এই আহত জুলাই যোদ্ধাদের লাশ বা তাদের আহত শরীর দেখে কিন্তু আমরা স্পিরিট পেয়েছিলাম। পরবর্তীতে আমি যেহেতু একটি রাজনৈতিক দলের কর্মী, আমার নেতা আমাদের ছাত্র দলের ফলে আপনার এই বিশ্লেষণ থেকে আমার ছোট করে দুটি প্রশ্ন দাঁড়ালো। আপনি কৃতিত্ব দিচ্ছিলেন যে যারা আন্দোলন করেছেন, যারা শহীদ হয়েছেন, সেই শহীদদের সংখ্যা নিয়েও তো একটা বিভ্রান্তি রয়েছে, সেটাকে স্পষ্ট করে জানতে পারলাম। একই সঙ্গে এটাও ডক্টর স্নিগ্ধা এটাও তুলছিলেন যে ধরেন বাংলা ব্লকেটের কথা বলছিলেন যে নানান সুন্দর সুন্দর শব্দ এসেছিল, কিন্তু পরে আপনাদের মধ্যে ভাষাগত যে পরিবর্তন, যেটাকে অশালীন বলবেন, অশ্লীল বলবেন, নানানভাবে তিনি অলঙ্কৃত করতে পারেন, সেই পরিবর্তনগুলো কি মানুষকে নিরাশ করে না?
আমি কি এটা বিরতি নেই, বিরতির পর Obviously, যদি 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 আপনার সাথে যদি জীবন জীবন একটু সময় দেন, আমি তাহলে বিরতির পর ফিরে এসে আপনার কাছ থেকে এই বিশ্লেষণটা শুনতে চাইবো। আমি এটা ছোট্ট একটা বিরতি নেই, ছোট্ট একটা বিরতি নেব, ফিরছি একটু পর। আবার আমন্ত্রণ নির্বাচিত খবরে। আজিল হক জীবন, বিরতির আগে যে প্রশ্নটি রেখেছিলাম, দুটি প্রসঙ্গ। একটা হচ্ছে যে আমরা শহীদদের তালিকা নিয়ে এত বিভ্রান্তি কেন, এক, পাশাপাশি যে আচরণগত এবং ভাষাগত যে ছাত্ররা সামনে থেকে এত নেতৃত্ব দিল, মানুষের মন জয় করলো, একটা প্রবল সরকারকে পতন ঘটালো, তাদের এই পরিবর্তনটা কেন, তাদের আচরণগত ভাষাগত এত উগ্রতা কেন? কিন্তু আমি যদি এটার উত্তর দিতে চাই, আমার 2-3টা পয়েন্ট নোটেট করব। আমি জাস্ট 3 সেকেন্ডের একটা ক্লিপ শোনাবো, আমার মনে হয় একটু খেয়াল করে যদি আপনারা শোনেন। অনেকগুলো ক্লিপ দেখেছি, আপনি বলুন। না না, আমি ভিডিওটা এটা আচ্ছা, এবার ভিডিও দেখাচ্ছেন, আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি, সবই আপনার অবদান, কিন্তু আপনি বলুন আমার। 3 সেকেন্ডের ভিডিওতে একটা ক্লিপে যে টুইস্ট ছিল, এখানে কিন্তু জাস্ট ছিল সেনাবাহিনীকে এই ভিডিও বক্তব্যের মধ্যে বলা আছে, আমি মাইকে বলছি, আমরা ওনাদেরকে আধা ঘন্টা সময় বেঁধে দিয়েছি। আমাদের পিছনে কিন্তু সেনাবাহিনী, তাদের যে টিমটা ছিল এখানে, আমরা কিন্তু জানতাম না হাসিনা পালিয়ে গিয়েছে। হাসিনা তো পালিয়ে গিয়েছে, এটা আমরা জানতে পেরেছি 2টার দিকে যখন শাহবাগে যাই। বিষয়টা হচ্ছে একটা অঞ্চলে, রামপুরা বনশ্রীর মতো একটা অঞ্চলে সামনে থেকে নেতৃত্ব দেওয়ার পরেও কিন্তু কখনো আমরা এটার কৃতিত্ব দাবি করিনি। আজকে জাস্ট বলার জন্য, এটা ক্লেম করার জন্য না, জাস্ট এটা উপস্থাপন করে আমাদের যারা প্রতিপক্ষ বলবো না, রাজনৈতিক সহযোদ্ধা যারা আছে, বিরোধী দলের সাথে এখন যুক্ত আছে, যেহেতু এনসিপি এবং জামাত এবং তাদের ছাত্র জোট শিবির, তারা একটা প্ল্যাটফর্মে একসাথে আছে। আমরা কিন্তু একসাথে এই যে আন্দোলনটা ছিল সেই সময় কিন্তু কাঁধে কাঁধ রেখে হাসিনাকে বিদায় করার জন্য কিন্তু আমাদের যিনি আরেকজন সহালোচক স্নিগ্ধা আপাও বলেছেন এটা, যে একজন রিক্সা চালক, একজন দিনমজুর, একজন দোকানদারও কিন্তু রাজপথে নেমে এসেছিল, সে তার জীবন দিয়েছিল। সে তো আসলে সরকারি কোনো চাকরি বা কোটার জন্য আসলে তার কোনো প্রয়োজন ছিল না, কিন্তু সে কেন নেমে এসেছিল? তার একটা চাওয়া ছিল, তার যে বেসিক যে নিড সরকারের কাছে বা রাষ্ট্রের কাছে, তার যে চাওয়াটা ছিল, তার যে বাক স্বাধীনতা, ভোটের অধিকার, তার দৈনন্দিন যে বিষয়গুলো আছে, এইগুলাতে সে তার প্রয়োজনীয় জিনিসটা পেত না। এবং 17 বছরের পুঞ্জীভূত ক্ষোভ, যেটা নাকি বিএনপি সহ বিরোধী দলগুলো 17 বছর রাজপথে করে এসেছে, তাদের সামর্থ্য অনুযায়ী সেটার সাথে একাত্মতা পোষণ করার জন্য কিন্তু একসাথে মাঠে নেমে এসে গিয়েছিল। কিন্তু সমস্যাটা হয়েছে, দেখেন 5 আগস্ট পরবর্তী সময় আমরা কি দেখলাম, যেটা ছিল সকলের একটা আন্দোলন, স্বতঃস্ফূর্ত আন্দোলন, সেটা কিন্তু হয়ে গেছে একটা নির্দিষ্ট গোষ্ঠীর একটা মাস্টারমাইন্ড যেমন হয়ে গিয়েছে, তেমনি কিছু নির্দিষ্ট গোষ্ঠীর আন্দোলন, তারা এর সফলতার দাবিদার, এবং সেটাই কিন্তু বিগত ইন্টারিম সময়ে কিন্তু তারা সেটা সুফল ভোগ করেছে। আমার সহালোচক গোলাম মুর্তজা সেলিম ভাই কিন্তু ওনার বক্তব্যে বলার চেষ্টা করেছিলেন, আমি জানি না সেটা কেন দেখে নাই, যেহেতু আপনি প্রশ্ন তুলেছেন সেটা বলি। আমাদের যে এই জুলাই আগস্টের ছাত্র গণঅভ্যুত্থানে কতজন শহীদ হয়েছে, তার মধ্যে বিএনপির কতজন, সেটা কিন্তু স্পেসিফিক্যালি বিএনপি বলে দিয়েছে। 420-এর অধিক বিএনপির নেতাকর্মী। আমি যদি আমার ছাত্র দলের সংগঠনের নেতাকর্মীদের বলি, 144 জন, পরবর্তীতে সম্ভবত আরো একজন মারা গিয়েছেন, আমি ওই সংখ্যাটা যদি না ধরি, 144 জন ছাত্র দলের নেতাকর্মী এবং সমর্থক মারা গিয়েছেন। তাহলে আমরা তো আমাদের দলের নেতাকর্মী সমর্থকদের একটা তালিকা আমরা প্রকাশ করেছি, বাকি সংগঠন যারা আছে বিভিন্ন রাজনৈতিক দলে, তারা তাদেরকে প্রকাশ করলেই তো বের হয়ে যায় যে সঠিক সংখ্যাটা কিরকম হয়। তাহলে তো আমাদের এটা নিয়ে প্রশ্ন থাকে না। আমি আমার সহালোচক যিনি হারুন ভাই যে কথাটা বলেছেন, আমি সেটার সাথে বলতে চাই, উনি কিছু দায় কিন্তু আমাদের দলকেও দিচ্ছেন। অবশ্যই কিছু দায় নিতে হবে, সরকারি দলের দায় নিতে হবে না তা না, কিন্তু আমার কিছু প্রশ্ন আছে এই জায়গায়। ইন্টারিমের সময় কিছু কিন্তু তারা যে ঐক্যমত কমিশনের মধ্যে কিন্তু কিছু টুইস্ট রেখেছে। আমি যদি বলি, সেইখানে বিভিন্ন বিষয় যেগুলোতে তারা ঐক্যমত হয়েছিল, সেখানে কিন্তু একটা বিষয় ছিল, প্রধান বিচারপতি কে হবে সেটা নির্ধারিত হবে জ্যেষ্ঠতার ভিত্তিতে। আপনাকে আমি দায়িত্ব নিয়ে বলছি, বর্তমান যিনি প্রধান বিচারপতির চেয়ারে আছেন, উনি কি জ্যেষ্ঠতম ছিলেন? উনি দ্বিতীয় জ্যেষ্ঠতম থাকার পরও কিন্তু ইন্টারিমের সময় ওনাকে প্রথম জ্যেষ্ঠজনকে ডিঙিয়ে কিন্তু ওনাকে নিয়োগ দেওয়া হয়েছে। আরেকটা বিষয় ছিল, প্রত্যেকটা রাজনৈতিক দলকে কিন্তু 5% নারী কোটা মেনটেন করতে হবে, 5 জন নারীকে মনোনয়ন দেওয়ার ব্যাপারে। আমি মজার বিষয় হচ্ছে, আমার গোলাম মুর্তজা সেলিম ভাই এখানে আছেন, ওনাদের রাজনৈতিক জোট যাদের ছায়াতলে তারা আছে, সেই জামাত ইসলাম একজন নারী নেত্রীকেও তারা মনোনয়ন দেয়নি। এটা নিয়ে কেউ কথা বলেছে? বিষয়টা হচ্ছে, দেখেন আপনার পছন্দ বা আমার পছন্দ অনুযায়ী আমরা শুধু আমাদের দলেরটা বলবো, বাকি যারা আছে তাদের বিষয়টাকে গুরুত্ব দিব না, সেটা আমার মনে হয় ঠিক না। জনাব তারেক রহমান রাষ্ট্র ক্ষমতায় আসীন হওয়ার পরে উনি সর্বপ্রথম বিরোধী দলের যিনি নেতা, উনার বাসায় গিয়েছিলেন, উনাকে পরিবর্তনের বার্তা দিয়েছেন, এবং এনসিপির যিনি প্রধান সেই নাহিদ ইসলামের বাসায় গিয়েছিলেন তার পরবর্তীতে। এবং আমি যদি বলি, বর্তমান যে সংসদ আছে সেই সংসদে
বিরোধী দলীয় নেতারা যে পরিমাণ প্রিভিলেজ পাচ্ছেন, ফ্লোর পাচ্ছেন, বাংলাদেশের জন্মের পর, আমি বলবো 71 সালের পরে কখনো পাইনি। সরকার দলের এমপি, বিশেষ করে স্বরাষ্ট্রমন্ত্রীর মতো লোকেরও কিন্তু মাইক বন্ধ করে দিচ্ছে। জি জিয়ন, আপনার কথা স্পষ্ট। তার মানে আপনি কিছু কিছু ইতিবাচক পরিবর্তনের কথা বলছেন হারুনুর রশিদ, সেগুলো কি আসলে দৃষ্টিগোচর হচ্ছে কিনা? পাশাপাশি এটাও বলছিলেন যে ধরেন অন্তর্বর্তীকালীন সরকারের 2 বছর নিয়ে আপনি ভীষণ হতাশ, স্নিগ্ধা পাওয়া হতাশ, কিন্তু নতুন সরকার কি এমন কিছু করেছে যেটাতে আপনি আশাবাদী হয়েছেন? মানে ওই আশাবাদ আর হতাশার জায়গাটা নতুন সরকারের ব্যাপারে আমি একটু সাইড লাইনে রাখতে চাই। আচ্ছা, রাখেন। কারণ হচ্ছে যে আমি একটি কথা বলতে চাই, শব্দটি আপনি বললেন তাই আমি শব্দটি উচ্চারণ করি, জানি না কে কিভাবে নেবে। মানে আপনি যদি প্রাইম মিনিস্টার পিআর সিস্টেম বলেন তাতে বেশ সাকসেস। আমি পিআরে যদি বলেন তাহলে বিএনপি সরকার এখন পর্যন্ত পিআরের একটা বাস্তবতার দরকার আছে, সেটি উই শুড ওয়েট ফর দ্যাট পিআর কতটা বাস্তবে রূপ নেয় সেটার জন্য, সুতরাং সেইটার জন্য ওয়েট করতে হবে। কিন্তু আমি যেটা বললাম যে এই যে এনসিপির দায়, আমি এনসিপিতে কোনো দায় দিতে চাই না। কারণ হচ্ছে অভ্যুত্থানটা সবার। যদি আমি ছাত্রদল নেতার বক্তব্য ধরে নিই, সবাই অংশগ্রহণ করেছে। সামনে কারা ছিল? সামনে কোনো দল ছিল না, সামনে ছিল স্টুডেন্ট, সেটি এনসিপির স্টুডেন্ট, এনসিপি তখন ছিল না, ছাত্ররা, ছাত্র দলের ছাত্ররা, অন্য দলের ছাত্ররা, শিবির আপনি বলেন, ইউনিয়নের ছেলেপেলেও তো ছিল। মানে কিন্তু বিষয়টা হচ্ছে এটার পলিটিক্যাল ফ্রুট কারা নেবে। আমি যদি বলি ইন্টারিম গভর্নমেন্টে যারা উপদেষ্টা পরিষদে ছিলেন, সেই প্রধান উপদেষ্টা কে ঠিক করেছে? এটা এনসিপির নাহিদ সাহেব এবং আরেকজনের নাম বলেন আপনি, এই যে আসিফ মাহমুদ সজীব। এটা ডক্টর ইউনূস 2 দিন আগে তার প্রোগ্রাম বলেছে। সুতরাং চিফ হচ্ছে তারা ঠিক করেছেন। সুতরাং এই চিফ বা প্রধান কে ঠিক করেছে? একদমই এনসিপির 2 প্রধান লোক ঠিক করেছে, তখন তার এনসিপি ছিল না। আমি কিন্তু এদের ইন্টারভিউ করেছি যে আদার্সরা কিভাবে ঠিক হলো। সেক্ষেত্রে আলাপ আলোচনার ভিত্তিতে তাদের কিন্তু ডিসএগ্রি ছিল না। বিষয়টা এমন নয় যে এখানে কোটা ভিত্তিক এখানে লোকজনকে নেওয়া হচ্ছে, বিষয়টা তা না। আমি কিন্তু জানতে চেয়েছিলাম সেদিন বঙ্গভবনে কিভাবে বিষয়টা হয়েছিল। আমি কিন্তু ডিপলি ইন্টারভিউ করেছি, কথা বলেছি তাদের সাথে। তাতে আমার মনে হয়েছে যে যাদেরকে আরো নেওয়া হয়েছে উপদেষ্টা, তাতে এনসিপি বা কোনো দলের কোনো আপত্তি ছিল না, সম্মতি ছিল সবার, আপত্তি ছিল না কারুর। সুতরাং তারা সবার লোক আমরা ধরে নিই। এই সবার লোকরা যখন ঠিক মতো কাজ করলো না, তখন তার বিরোধিতা কারা করেছে? আমরা কিন্তু এনসিপির সেই তরুণ তুর্কিদের বিরোধিতা করতে দেখি নাই। এটি হচ্ছে খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। এটি হচ্ছে খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। আপনি যদি এটাকে বিপ্লব ধরে নেন, তাহলে বাংলাদেশে বিপ্লবোত্তর কোনো সরকার গঠিত কেন হলো না? আমি এই প্রশ্ন করেছিলাম। বিপ্লবী সরকার তো কখনো আপনার বঙ্গভবনে যাবে না। বিপ্লবী সরকারের যারা উপদেষ্টা হবেন তারা তো আর্মি হেডকোয়ার্টারে যাবেন না। তারা কোথায় যাবেন? শহীদ মিনারে যাবেন। তারা কোথায় যাবেন? তারা যাবেন মানিক মিয়ায়। সেখানে তারা শপথ নেবেন এবং সেখানে তাদেরকে স্যালুট জানাবেন সেনাপ্রধান। তাই কি ঘটেছিল? তাহলে বিপ্লবটা ছিনতাই হয়েছিল বিপ্লবের পরপরই। আপনি আমার মুখ ছোটাতে চাইছেন বারবার। তাহলে এটা কোনো বিপ্লবী সরকার না, এটি ছিল একটি সমঝোতার সরকার। এবং ওই সরকারে যারা গিয়েছিলেন তারা হালুয়া রুটির দিকেই বেশি ব্যস্ত ছিলেন। আপনি টিআইবি রিপোর্ট দেখেছেন? টিআইবি রিপোর্টে এবং 65% বেশি সেবা খাতে দুর্নীতি। এবং সেই সরকারের একজন সুবিধাভোগী, আমি তার নাম বলছি না, সেই সরকারের একজন সুবিধাভোগী তিনি একটি দেশের একটি প্রেস মিনিস্টার ছিলেন বাইরের দেশে, বাংলাদেশের। তিনি এটার ব্যাখ্যা দিচ্ছেন যে এটা আগেও ছিল এখনো ছিল। তাহলে আগেও ছিল এখনো ছিল, তো হুইজ ইউনুস? তাহলে ইউনুসকে কেন দরকার ছিল? তিনি যদি এটা স্বীকার করেন তাহলে ওইটাই, মানে উনি জাস্টিফাই করতেছেন এইভাবে আসলে এই সেবা খাতে এরকম দুর্নীতি হয় এবং তাই হয়েছে। সুতরাং এই জায়গাটা কিন্তু বিএনপি গভর্নমেন্ট কি করবে? বিএনপি গভর্নমেন্ট, আমি আবারও বলেছি যে মর্নিং শোজ দ্য ডে। সুতরাং মর্নিং শুরু হয়েছে, ডেও দেখা শুরু হয়েছে, কিন্তু যে কাজগুলো আমাদের প্রত্যাশার জায়গা, সেই জায়গাগুলোতে আমার ইকোনমিক উন্নয়ন দরকার, আমার মানুষের দরকার, কিন্তু যেগুলো করলে একটা স্থায়ী গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো শক্তিশালী হবে সেই ব্যাপারে তাদের পদক্ষেপগুলো এখনো অস্পষ্ট। হারুনুর রশিদ, পিআর, বিএনপির পিআর সম্পর্কে একটু পরে বুঝতে চেষ্টা করবো আপনার কাছ থেকে। আমি বরং ডক্টর রেজওয়ানা করিম স্নিগ্ধার কাছ থেকেও জানতে চাই। আমি জানি না উনি কি এই প্রশ্নের কারণে যে প্রত্যাশা দেখেন কিনা সেই কারণে কিনা পিআর প্রশ্ন করছেন, জানি। স্নিগ্ধা, আপনি কি বলবেন? কোন বিষয়ে যে বলবো সেটা একটা প্রশ্ন না। প্রথম কথা দেখেন, আমি আপনাকে এখানে একটা কথা আমি একটু মনে করিয়ে দিই। দেখেন,
কেন আমি দায়টা দিচ্ছি, তার কারণ হচ্ছে যে আমাদের যে ছিল ডক্টর মোহাম্মদ ইউনূস ছিলেন প্রধান উপদেষ্টা, তার মন খারাপ হলে কে জানতো বলেন আপনি? মন খারাপ হলে না, আমার সাথে যোগাযোগ ছিল না তো। আপনার সাথে যোগাযোগ ছিল না, ও কিন্তু মন খারাপ হলে সেটা নাহিদ ইসলাম জানতেন, তাই না? তো এখন মনে করেন যার সাথে তার এত ভালো সম্পর্ক, তাহলে তার সংকট বা যা কিছু সেটা তো তারাই ভালো বলতে পারবে। এটা আমি যৌক্তিক কথা বলার চেষ্টা করছি, কেমন? আচ্ছা, এটা তো ক্ষমতায় আসলো মাত্র, রাইট? তার আগের 2 বছরেই তো ভাই আপনি হালুয়া, রুটি, ভাত, মাস্টার মাইন্ড, দখল, সকল কিছু করেছেন। যেমন মনে করেন যিনি যে দলটি ক্ষমতায় আছে তার কাছে কি আমার এরকম প্রত্যাশা ছিল? না। উত্তর কিন্তু স্পষ্ট। আমি কিন্তু বর্তমান যে দলটি আছে সেই দলটিকে দেখেছি, আমি জানি তার লুফলস কি, তার সক্ষমতা কি, তার কাছে কিন্তু আমার প্রত্যাশা করার কিছু নাই। প্রত্যাশার পুরা দায়টা কিন্তু ছিল এই নতুনদের উপরে। কাজে উনার কিছু দেখি কি দেখি না এটা তো আলাপের বিষয়বস্তুই না, বিকজ আমরা জানি আপনার গেমটা। মানে তার মানে হচ্ছে যে এই যে প্রথম যে অভিযোগগুলো বিশেষ করে বিরোধী পক্ষগুলো থেকে এসেছিল, যে জুলাই সনদ বাস্তবায়ন থেকে শুরু করে গণভোট এবং বিচার বিভাগ আলাদা করার ক্ষেত্রে সেখানে সচিবালয় স্থাপন করা, সরিয়ে নেওয়া, এই যে নানান বিষয়গুলো যেগুলোকে আমরা আসলে ন্যায় বিচার, বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা করার জন্য যেগুলোকে আসলে মৌলিক উপাদান হিসেবে দেখি, সেখানে যে পদক্ষেপগুলো গত 4 মাসে এসেছে সেগুলোকে খুব একটা জটিল কিছু মনে করেন না আপনি? পয়েন্ট টু বি নোটেড, এখানে আপনি যে বলেছেন না আমরা দেখি, এইখানে কোনো আমরা ছিল না। এখানে একটি ঐক্যমত্য কমিশনের নামক একটি 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 মানে আরোপিত একটা জিনিস ছিল, যে ঐক্যমত্য কমিশনে আমি তো এটার পার্ট না, আপনি কি এটার পার্ট? সাধারণ জনগণ কি এটার পার্ট? এই আমরাটা কারা? আমি কি চেয়েছি? আপনি কি আমাকে প্রশ্ন করেছিলেন? নাকি গণভোটে শুধু 4টি জিনিস দিয়েছিলেন? করেছেন তো সব রাজনীতি পলিটিশিয়ানরা। সম্ভবত প্রাণ তো দিলাম আমরা, রাজনীতিবিদরা তো জুলাই আন্দোলনে প্রাণ দেননি। ওকে, আমি এই বিষয়ে হারুনুর রশিদ আপনার কাছে একই প্রশ্নই যাব, তবে এই ফাঁকে আমাদের সাথে আলোচনায় দুজনকে যোগ করে নিই। আমাদের সাথে যোগ দিচ্ছেন জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক আজিজুল হক জিয়ন, এবং একই সঙ্গে যোগ দিচ্ছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক ও কৃষি সম্পাদক গোলাম মর্তুজা সেলিম। আশা করি আপনারা আমাকে শুনতে পাচ্ছিলেন, এবং একই সঙ্গে কিছুক্ষণ আগে ডক্টর রেজওয়ানা করিম স্নিগ্ধা যে বিশ্লেষণ করেছেন সেটাও নিশ্চয়ই আপনারা শুনেছেন। তবে আমি হারুনুর রশিদের বিশ্লেষণটি শুনে তাদের কাছে যেতে চাই। ঠিক একই প্রশ্ন, কেন এই হতাশা তৈরি হলো, এবং একই সঙ্গে ডক্টর স্নিগ্ধা যেভাবে বিশ্লেষণটি করছিলেন। আকাঙ্ক্ষা তো অনেক বড় ছিল, মানে এই যে আপনি গণ অভ্যুত্থানে বলেন, জুলাই বিপ্লব বলেন, যেভাবে আপনি বলেন না কেন, আপনি যে ফরম্যাটেই বলেন, মানুষের আকাঙ্ক্ষার জায়গাটা খুব বড় ছিল। আপনি প্রত্যেকটা আন্দোলনেই তো পলিটিক্স থাকে, কিন্তু এটা ছিল স্বতঃস্ফূর্ত মানুষের অংশগ্রহণে। আপনি অনেক হিসাব নিকাশ করতে পারবেন পেছনে কি ছিল। মূল বিষয় হচ্ছে যে একটি সরকারের পায়ের নিচে মাটি ছিল না। মাটি থাকলে কিন্তু তার পতন ঘটে না, জনসমর্থন থাকলে কিন্তু তার পতন ঘটে না। এবং সেইখানে স্টুডেন্টরা, ছাত্ররা বৈষম্য বিরোধী আন্দোলন নিয়ে এগিয়ে এসছে, এবং ধাপে ধাপে আন্দোলন একটি পর্যায়ে চলে গেছে এবং সরকারের পতন ঘটছে। সেই প্রত্যাশার জায়গাটা কিন্তু সাধারণ মানুষের মধ্যে তৈরি হয়েছে যে এখন আমরা একটা নতুন দেশ তারা বাংলাদেশ, সেটা নতুন ব্যবস্থাপনা দেখবো। আপনারা একটা শব্দও শুনবেন যে নতুন ধরনের বন্দোবস্ত, এই শব্দটা খুব পপুলার হয়েছে। এখন কে ক্ষমতায়, কে ক্ষমতার বাইরে, এই প্রশ্ন তো আসবেই, কিন্তু মানুষের প্রত্যাশার জায়গাগুলো কি ছিল? তারা একটি আপনার গণতান্ত্রিক অভিযাত্রা দেখতে চেয়েছে। তার শর্তগুলো কি কি? তার শর্ত স্বাধীন বিচার বিভাগ, তার শর্ত হচ্ছে স্বাধীন দুর্নীতি দমন কমিশন, তার শর্ত হচ্ছে পার্লামেন্ট সঠিকভাবে কাজ করা, তার শর্ত হচ্ছে গণমাধ্যমের স্বাধীনতা, তার শর্ত হচ্ছে যে আপনার ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। সাংবিধানিক যে বডিগুলো রয়েছে সে স্বাধীনভাবে কাজ করবে। আমি একটা উদাহরণ দিই আপনাকে। কে মাস্টার মাইন্ড না, কে বিপ্লব করেছে, এই বিতর্কের বাইরে যে আমি একটা কথা বলি, যে আমার তো দায়িত্ব আছে। আমি যদি যে প্রক্রিয়ায় আমি আসি না কেন, সেই দায়িত্বের জায়গায় আমাকে করতে হবে। ধরেন ইউনূস সরকারের সীমাহীন ব্যর্থতা আমি বলবো, কিন্তু সে যেটুকু করেছিল সেটুকু আমরা ধরে রাখতে পারছি না। কিরকম আমি আপনাকে বলি, যে বিচার বিভাগ যে আলাদা সচিবালয় করা হয়েছিল, তো বিএনপি সরকার এসে বললো তারা আরো ভালো করবে, এই জন্য তো ওটা বাতিল করার দরকার নেই, আপনি বেটার জায়গা তৈরি করে তারপর ওটাকে রিপ্লেস করেন। এবং আপনি দেখেন সংস্কার সেটি কতটা প্রয়োজন ছিল না, কতটা কোন পর্যায়ে গ্রহণ করা হবে সেটি বাদ দেন। আমরা তো সাংবিধানিক সংস্কার চাই, আমরা তো পুলিশ সংস্কার চাই কিনা সেটা বলেন।
পুলিশ সংস্কার যদি নাই হয় তাহলে তো সেখানে মানবাধিকার রক্ষা হবে না। যেই আপনি যে সংস্কার না করেন, যেই পুলিশ সেই পুলিশ, এর কোনো পরিবর্তন কিন্তু আপনি পাবেন না। আপা নৃবিজ্ঞানের অধ্যাপক, আমি এটা মনে করিয়ে দিই, উনি ল্যাঙ্গুয়েজের প্রশ্ন তুলেছেন। এটি কেন হয়েছে জানেন? জুলাই আন্দোলনে নানা শ্রেণী, নানা পেশা, নানা দল, নানা মতের লোক এখানে যোগ দিয়েছেন, মানে সব পথ এক পথে এসে মিশেছে। এটা সফল হওয়ার পরই যে যার জায়গাটি পোক্ত করতে চেয়েছে। আপনি ধরেন, আমি কিভাবে বলি, এখানে কিন্তু তখন কিন্তু আন্দোলনের মাঠে কিন্তু আমরা হিজবুত তাহরিরকেও দেখেছি, এবং জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে তারা সক্রিয় ছিল। পরে কিন্তু গভর্নমেন্ট সেটাকে আবার কন্ট্রোলে নিয়ে এসেছে। আপনার ওই সময় কিন্তু জেলখানা ভেঙে প্রচুর জঙ্গি লোকও বেরিয়েছে। তো তারা চেয়েছে এটাকে তাদের পক্ষে নিতে। এবং আপনি বলেন, তাহলে আমি এটাও বলতে চাই যে ধরেন মব সৃষ্টি কারা করেছিল, আপনি কিন্তু আইডেন্টিফাই করতে পারবেন। এবং তখনকার ইউনূস সরকারের পলিসি ছিল মব হতে দাও, তারপর একটা দুঃখ প্রকাশ করে। আপনি শুনেছেন দুনিয়া কখনো কোনো সরকার একটা ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে? মানে ইউনূস সরকার নিয়ে আমি বেশি আলোচনা করতে চাই না। কেন? ওটা আমাদের জুলাই অভ্যুত্থানের পর আরেকটি দুঃখজনক অভিজ্ঞতা, আরেকটি মানে যে অভিজ্ঞতার ভেতর দিয়ে আমরা যেতে চাইনি। সেটার পর একটি নতুন সরকার এসেছে নির্বাচনের মাধ্যমে। তো তার কাছে কি আমার প্রত্যাশা থাকবে না? মানে উনি করেননি তাই বলে কি আমি করব না? এটা তো হতে পারে না। মানুষের প্রত্যাশা কিন্তু কখনো শেষ হয় না। সে মনে করে আচ্ছা এটা হলো না, হবে। তো এই সরকার কিছু কাজ এই 3 মাসেও কিন্তু দেখাতে পারে, যে কাজে পয়সা লাগে না। আমি আপনাকে বলি, কিছু কিছু কাজ আছে যেগুলো আপনার পয়সা খরচ হয় না, কিন্তু দেশের মানুষের গণতন্ত্রের অনেক উন্নয়ন হয়। সেটি আমি বলি বিচার বিভাগের সংস্কার। বিচার বিভাগের সংস্কার ইউনূস সরকার কিন্তু করে যায়নি, কিন্তু যেটুকু করেছিল সেটা একটু হয়েছিল, মানে সেটি কিন্তু আমি অ্যাপ্রিসিয়েট করি। সেটু কেন রক্ষা করলো না? তাহলে সংস্কারটা কি হবে? সেটা আপনি যদি বিএনপির 31 দফা দেখেন, তার ভিতরে কিন্তু প্রত্যেকটা কথা আছে। তাহলে তার মডেল কি? সেই মডেল অনুযায়ী কাজ শুরু করতে পারে তো। তার জন্য আপনি এখনো তো সংবিধানের সেই জায়গাটা আমরা চলে আসতে পারিনি। আমরা রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য চাইছিলাম, কই সেখানে? আমরা চাইছিলাম যে প্রধানমন্ত্রী দলীয় প্রধান থাকবেন না, কই সেটা করতে তো আর পয়সা লাগে না। যে জিনিসগুলো করতে পয়সা লাগে না, আপনার ধরেন দেশের আমাদের যে অর্থনৈতিক সংকট, সেটার জন্য অর্থ লাগবে, বিনিয়োগ লাগবে, অনেক কিছু, যেগুলো করতে পয়সা লাগে না সেগুলো কিন্তু শুরু করা যেত আমি মনে করি। নিঃসন্দেহে আমরা একটু গোলাম মর্তুজা সেলিম, এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক, তার কাছ থেকে একটু শুনতে চাইবো। গোলাম মর্তুজা সেলিম, আপনি যদি শুনে থাকেন, এখন পর্যন্ত যেটুকু আলোচনায় পাচ্ছি তাতে আমরা দেখতে পাচ্ছি যে জুলাইয়ের আকাঙ্ক্ষার বিষয়ে এনসিপির যিনি রয়েছেন তিনি নাহিদ ইসলাম তো সরাসরি বলছেন যে জুলাই আকাঙ্ক্ষার বাংলাদেশ এখনো পায়নি। আসলে মানে কাঙ্ক্ষিত বাংলাদেশটা আসলে কি আপনাদের কাছে? একই সঙ্গে এটাও যদি শুনে থাকেন, ডক্টর রেজওয়ানা করিম স্নিগ্ধা যেটা বলছিলেন যে আসলে ধরেন মানুষের মধ্যে যে আকাঙ্ক্ষা বা যে আশাবাদ, যে চাওয়া পাওয়া যেটা তৈরি হয়েছিল, সেখানে যে প্রত্যাশার বেলুনটাকে যে ফুটো করেছে, সেই ফুটোর দায়িত্ব আপনাদের উপরই বর্তায়। কি বলবেন? ধন্যবাদ আপনাকে, আমার সহ আলোচক বৃন্দ এবং যারা আমাকে শুনছেন। প্রথমেই শ্রদ্ধাভরে স্মরণ করছি এই 24 সালের জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছে, বিশেষ করে শহীদ আবু সাইদ, মুগ্ধ, রিয়াগোপ, আকরাম সহ 14 জনের মতো শহীদ এবং আহত ও পঙ্গুত্ব বরণ করা আমার যোদ্ধাদেরকে। দেখুন, আসলে আমরা যদি একটু পিছনে ফিরে তাকাই, আমরা স্পষ্টভাবে দেখতে পাবো যে জাতি হিসেবে আমরা অনগ্রসর ছিলাম। এই অনগ্রসর জাতির জন্য কিন্তু আশীর্বাদ হিসেবেই কোটা প্রথাটা ছিল, কিন্তু এই কোটা প্রথাটাকে এমন একটা পর্যায়ে ফ্যাসিস্ট আওয়ামী সরকার নিয়ে গিয়েছিল। আমরা মুক্তিযোদ্ধাদেরকে আমরা সম্মান করি, শ্রদ্ধাভরে স্মরণ করি। আমাদের যেহেতু এক পর্যায়ে আমরা অনগ্রসর ছিলাম, একটা পর্যায়ে যাওয়ার পরে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা মান উন্নয়ন হয়। এই যেহেতু এখানে দেশে বিশ্ববিদ্যালয়ের সংখ্যা বৃদ্ধি পেতে থাকে এবং বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীরা ভর্তি হতে থাকে, কিন্তু আমরা দেখতে পাই যে কোটার সুবিধাটা শুধু মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্যদের নিজ সন্তানদের বাইরেও তাদের নাতিপুতিদের মধ্যে যখন বিস্তৃতি লাভ করে, এতে করে মেধাবী শিক্ষার্থীরা বঞ্চিত হতে থাকে। এই কোটা ব্যবস্থা সংস্কারের জন্যই মূলত আমরা 24 সালে বিশ্ববিদ্যালয়ে পুরা শিক্ষার্থীরা আন্দোলনে অংশগ্রহণ করেছিলাম। তার পরবর্তী সময়ে এই বাংলাদেশের ইতিহাসে অন্যতম নিকৃষ্টতম ফ্যাসিস্ট হাসিনা আমাদের আন্দোলনের মুখে তার যে প্রভু সেই দেশে পলায়ন করতে বাধ্য হয়। দেখেন গোলাম মর্তুজা সেলিম, এই প্রেক্ষাপট মোটামুটি সবাই জানি, আমরা বাস্তবতাটাও জানি, কিন্তু আমার প্রশ্নের জায়গাটা হচ্ছে যেটা উঠছিল আলোচনায়, যে ধরেন একটা প্রত্যাশার
তৈরি হয়েছিল মানুষের মাঝখানে। একই সঙ্গে গত 2 বছরে ডক্টর ইউনূসের সরকারকে নিয়ে ভীষণ রকম আলোচনা সমালোচনা চলছে। ক্ষেত্র বিশেষে একদম সবাই পিন পয়েন্টও করে যে কোন কোন জায়গায় আসলে বড় বড় মিস্টেকগুলো হয়েছে। আপনারা এনসিপি, বৈষম্যহীন ছাত্র আন্দোলন, এরাই তো আসলে ডক্টর ইউনূস সরকারকে নিয়ে এসেছিলেন। ফলে সেই সময়কার যে অপব্যবস্থা বা অপরাজনীতি বা যাই যাই হয়েছে না কেন, সেটার দায় আপনাদের উপর বর্তাবে না কেন? আমি সেখানে আসছিলাম। দেখুন, আসলে ইন্টারিম সরকার যেটা রান করেছে প্রায় 18 মাসের একটু বেশি সময়, তো নিঃসন্দেহে আমাদের বিগত সময়ে বাংলাদেশকে যারাই শাসন করেছে অধিকাংশ জনই, অধিকাংশ ক্ষমতাসীন রাজনৈতিক দলই দুর্নীতি পরায়ণ ছিল। এটাকে নিঃসন্দেহে স্বীকার করতে হবে, এটাকে অস্বীকার করার কোনো কিছু নেই। হ্যাঁ, ইন্টারিম আমলেও আমাদের প্রত্যাশার পারটা অনেক বেশি ছিল, যেহেতু এটা রাজনৈতিক জনসমর্থনের সরকার ছিল না, যেহেতু এটা একটা অভ্যুত্থান পরবর্তী বা বিপ্লব পরবর্তী একটা সরকার গঠন হয়েছিল, অন্তর্বর্তী সরকার। এখানে মানুষের যে প্রত্যাশার পারটা ছিল, এই প্রত্যাশার পারদে হয়তোবা প্রত্যাশার আলোকে আমাদের প্রাপ্তিটা হয় না। তার মানে এমনটা না যে যে বিশেষ জায়গাগুলোতে ইন্টারিম সরকার যে উদ্যোগগুলো গ্রহণ করেছিল সেগুলো কিন্তু এদেশের মানুষ পটে এবং জনসমর্থন ভালো পেয়েছিল, কিন্তু যেহেতু একটা নির্দিষ্ট সময় পর্যন্ত তারা দায়িত্বভার গ্রহণ করেছিল এবং অনেকেই বলার চেষ্টা করে, দেখুন এনসিপির এখানে মাত্র এনসিপির সাথে সম্পৃক্ত 2 জন ব্যক্তি, তাও নির্বাচন পরবর্তী সময় আসিফ মাহমুদ আমাদের সাথে সম্পৃক্ত হয়েছে, সে আমাদের আন্দোলনের সহযোদ্ধা ছিল, কিন্তু অধিকাংশ জন উপদেষ্টা কি এনসিপি ছিল? বাকি উপদেষ্টারা কাদের সমর্থন এসেছিল? তাদের ব্যর্থতার দায়ভার হলে শুধু এনসিপি কে নিতে হবে? ইন্টারিম আমলে যে পরিমাণ আন্দোলন হয়েছে, 600-র অধিক আন্দোলন হয়েছে, এই 12 ফেব্রুয়ারি পরে কি আপনি একটা দাবি আদায় আন্দোলন দেখেছেন? এই ইন্টারিমকে আর কি ব্যর্থ প্রমাণের জন্য কারা কাজ করেছে এটা প্রকাশ্য। তো তাদের এটা নিঃসন্দেহে বলা যেতে পারে যে আকাঙ্ক্ষাটা তৈরি হয়েছিল, এই আকাঙ্ক্ষাটা পূরণ করতে তারা যেমন ব্যর্থ হয়েছে, পাশাপাশি এই আকাঙ্ক্ষাটা পূরণ করতে যারা বাধাগ্রস্ত করেছে তাদের দায় কিন্তু অনেকাংশেই বেশি। জি, একই সঙ্গে এটাও একটু বলবেন গোলাম মর্তুজা সেলিম, এটাও জানতে চাই যে ধরেন জুলাইয়ের যে অভ্যুত্থান বা গত জুলাই আগস্ট মাসে যা যা হলো সেটার কৃতিত্ব একাই এনসিপি দাবি করে, মানে বিএনপি সহ অন্যান্য যারা মাঠে ছিল তাদের 17 বছরের অবদানকে আপনারা চোখে দেখতে পান না কেন? দেখুন, আপনারা এটার সাথে দ্বিমত পোষণ করছি। আমরা কখনোই একক কৃতিত্ব দাবি করি না। আমরা জুলাই আন্দোলনে আমাদের সাথে যারা রাজপথে সহযোদ্ধা ছিল, সেটা বিএনপি ছাত্র দলের ভাইয়েরা যেমন ছিল, জামাত ইসলাম শিবিরের ভাইয়েরা ছিল, অপরাপর চরমোনাই সহ অন্যান্য রাজনৈতিক যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমরা দীর্ঘদিন কাজ করেছি, প্রত্যেকে কিন্তু আমরা কাঁধে কাঁধ রেখে লড়াই করেছি। আমরা কখনোই বা আমাদের কোনো রাজনৈতিক এনসিপির কোন নেতা কিন্তু কোনো জায়গায় বলে নাই যে এই আন্দোলন একক কৃতিত্ব আমাদের। আমরা এখন এই বছরে যে জুলাই আন্দোলন, জুলাই জাগরণ, আমরা যে এই জুলাই মাসের কর্মসূচি ঘোষণা করেছি, সেখানে আমি স্পষ্ট করে বলেছি জুলাই আন্দোলনের সকল স্টেক হোল্ডারদেরকে নিয়ে। তার মানে এনসিপি কিন্তু এককভাবে জুলাই আন্দোলনকে ওন করছে না বা একক কৃতিত্ব দাবি করছে না। এখানে যারাই অংশগ্রহণ করেছে প্রত্যেক স্টেক হোল্ডারদেরকে আমরা কৃতিত্ব দিয়ে থাকি। জি, অসংখ্য ধন্যবাদ। আমি একটু আজিজুল হক জিয়নের বিশ্লেষণটা শুনতে চাই। আজিজুল হক জিয়ন, আপনি যদি শুনে থাকেন আলোচনায় আমরা যেটা দেখছিলাম, সেক্ষেত্রে খুব বেশি আসলে প্রশ্ন করার সুযোগ তৈরি হয় না, কারণ অনেকেই বলতে চাইছেন যে সরকারের আসলে বেশি সময় হয়নি, মাত্র বেশি 4 মাসের মতো সময়, এখনই আসলে কাঠগড়ায়। কিন্তু একই সঙ্গে মিস্টার হারুনুর রশিদও যেটা বলছিলেন যে এই যে 4 মাসের মধ্যে যেসব কাজ হয়তো ইউনূস সরকারের আমলে অনেকগুলোই প্রশ্নবিদ্ধ, কিন্তু কিছু কিছু কাজ তো এগিয়েছিল, সেগুলোকে কি কারণে আপনাদের দল, যে দলটি এখন সরকার পরিচালনা করছে, তারা উপেক্ষা করে মানুষের মধ্যে হতাশা তৈরি করলো কেন? জি, ধন্যবাদ আপনাকে। পাশাপাশি ধন্যবাদ জানাই সকল দর্শক শ্রোতাবৃন্দ এবং যারা আমার সহ-আলোচক হিসেবে আছে। আমি এটার উত্তর দিব। জাস্ট একটা জিনিস আমার মনে হয়, যেহেতু আজকে জুলাইয়ের প্রসঙ্গটা আনা হয়েছে, এটা আপনাদের মাধ্যমে জাতিকে জানানো দরকার। আমি কিছু ক্লিপেজ দেখাবো, যদি খুব বেশি সমস্যা না হয়। এইটা একটা ছবি, আপনাদের এখানে যদি সম্ভব হয় জুম করে দেখানো। এটা হচ্ছে ছবিটার ঠিক পিছনে ব্যাকগ্রাউন্ডে কিন্তু সেনাবাহিনীর ব্যারিকেড আছে, প্রায় এখানে প্রায় 30-40 জনের অধিক সেনাবাহিনী ছিল। এটা হচ্ছে রামপুরা বনশ্রী অঞ্চলে, এটা 5 আগস্ট দুপুর 12টার দিকের ঘটনা। এই যে ছবিটা, সেটার সামনে যিনি রিকশার উপর দাঁড়িয়ে হ্যান্ডমাইকে কথা বলছেন, সেই ব্যক্তিটা আমি নিজে। আমাকে কি আপনারা আজকের আগে চিনতেন? জাস্ট আমি একটা প্রশ্ন করলাম আপনাকে, জুলাইয়ের জন্য এই প্রশ্নটা করে, আপনারা কি আমাকে চিনেন?
বাট আমরা কিন্তু মাস্টার মাইন্ড অনেককে চিনি। আমি জানি না আদতে তারা কতটুক মাঠের রাজনীতিতে ছিল, বা এই জুলাই আগস্টের ছাত্র গণঅভ্যুত্থানের কোনো অঞ্চলে, আমি যদি ঢাকা সিটির কথা বলি, 6টা গুরুত্বপূর্ণ পয়েন্ট ছিল। আমাদের যাত্রাবাড়ি, তারপর দ্বিতীয় বনশ্রী, উত্তরা ছিল, মোহাম্মদপুর ছিল, ওইদিকে আমাদের সিটি কলেজ ছিল, সায়েন্স ল্যাবরেটরি যেটা বলি। আমি জানি না এনসিপি নতুন দল যেহেতু গঠন করেছে, তাদের মধ্যে কয়জন সমন্বয়ক আছে যারা কিনা সশরীরে 18 তারিখ থেকে 5 আগস্ট পর্যন্ত যে যুদ্ধটা রাজপথে হয়েছিল এই ফেসিস্টের বাহিনীর বিরুদ্ধে, সেখানে অংশগ্রহণ করেছিল। আমি শুধু একটা ছবি না, আমি এখানে জাস্ট ক্লিয়ারেন্সের জন্য, এটা 3 আগস্ট, এইখানে কমপক্ষে 10 থেকে 15,000 ছাত্র জনতা আছে। এখানে হ্যান্ডমাইক হাতে যিনি সামনে থেকে হাত দাঁড়িয়ে কথা বলছে সেই ব্যক্তিটা আমি নিজে। বিষয়টা হচ্ছে ডেফিনেটলি আমি এটা বলতে চাই যে ওই সময়টা অনেক ওয়াজ ভেরি ডিফিকাল্ট। ওটা একটা ভেরি ডিফিকাল্ট টাইম অফ পিরিয়ড, খুবই ফ্রাজাইল। এবং এই কারণে আমি কিন্তু এত যখন ওনার সম্পর্কে খারাপ কথা বলা হয়, সেই মুহূর্তেও আমি ওনাকে অ্যাকনলেজ করতে চাই। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে অ্যাকনলেজ করতে চাই, তৎকালীন যারা ছিলেন তাদেরকে অ্যাকনলেজ করতে চাই। কিন্তু প্রশ্ন হচ্ছে সেটা কত দিন পর্যন্ত, এটা আমার হচ্ছে মূল প্রশ্ন। মানে আমি তো আপনাকে ওইটা টাইমটা দিব, তাই না? এখন কথা হচ্ছে, দেখেন ওই সময় আপনার মনে আছে কিনা, হারুন ভাই আপনি যদি আমাকে একটু স্মরণ করাতে পারেন, একজন ডাক্তার আসলেন, ওনার রিপোর্ট হলো টেলিভিশনে যে উনি স্বাস্থ্য উপদেষ্টা হওয়ার জন্য বেশি না 96 কোটি টাকা ঘুষ দিয়েছেন। জি, মনে পড়ে কিনা? উনি ঘুষ দিয়েছেন, কিন্তু উনি হতে পারেন নাই। যখন উনি হতে পারেন নাই, তখন তিনি এসে মিডিয়ার সামনে এটা বলছেন। তাহলে আমি যেখান থেকে আপনাকে বলেছিলাম, আমরা তো এই প্রত্যাশাটা শুধুমাত্র ওই না, যে না, যে স্বাস্থ্য উপদেষ্টা পরে নিয়োগ দিল নুরজাহান বেগম, তার সম্পর্কে জানতে চাই আপনার কাছে। ও না, ওইটা তো আমি আচ্ছা। আবার দেখেন হারুন ভাইয়ের একটু করি। হারুন ভাই বলছেন যে সব তারা নিয়েছে, মানে এনসিপি সাথে ছিল, মানে নিয়োগটা কিভাবে হলো এই কথাটা বললেন না হারুন ভাই? জি, না, নট সবাই, সব না, মানে নিয়োগটা ওইভাবে, কিন্তু প্রধান তারাই ঠিক করেছে। কিন্তু হারুন ভাই এটি খেয়াল করে দেখেন, ওখানে কবে কখন, আমি একটু জানতে চাই যে কবে কখন কিভাবে 24-এর গণঅভ্যুত্থানের সময় এই এনজিও যারা চালান তারা কেমনে এখানে এত গুরুত্বপূর্ণ হয়ে গেল, এটা তো আমাদের মাথায় ঘটে ঢুকলো না। নিশ্চয় ওনাদের ঘটে ঢুকছে, কারণ আমরা তো মানে আউট, ঠিক আছে, আমরা হচ্ছে ওই যে না বুঝে চলে গেছি, এরকম একটা ব্যাপার তৈরি হলো। ঠিক আছে, কোনো সমস্যা নেই, আপনারা বুঝছেন তো, ভালো কথা। বুঝার ফলাফল কি হলো? আচ্ছা, এতগুলো আপনি দেখেন 3-4টা মন্ত্রণালয় একজনকে দেয়া, তখন কি বারবার বলা হয়নি? সেখানেও কি আপনি করার চেষ্টা করেছেন? যার দক্ষতা আছে, যার অভিজ্ঞতা আছে, সেই মানুষ। দেখেন, আন্দোলন করা এক জিনিস ছিল, দেশ গড়া আরেক জিনিস ছিল। প্রশ্ন হচ্ছে ওই সময় কি দেশটা গড়তে চেয়েছিল? 24-এ এই মানে স্টুডেন্টদের, এই এনসিপির এই শহীদদের প্রতি মানুষের ভালোবাসা, মমতা এত ছিল যে আমি আসলেই মনে করি এই নির্বাচনটা ধরেন জুলাই মাসে থেকে যদি কোনোভাবে অগাস্ট মাস থেকে মনে করেন সেপ্টেম্বর অক্টোবর যদি এটা নির্বাচন হয়ে যেত, আজকে তারা দেশ গঠন করতো। আমি কিন্তু মিন করে বললাম, আজকে তারা দেশ গঠন করতো, এবং তখন কিন্তু সাংবিধানিক শূন্যতাও ছিল। কিন্তু ওনারা কোন এত মানে যারা বুঝদার, কোন জ্ঞানের চক্রে পড়ে যে তখন তারা বললো কি নির্বাচন খালি বিএনপি চায়। আমার তো তখন বিএনপিকে বোকা মনে হচ্ছে সত্যিকার অর্থে। কারণ হচ্ছে বিএনপি খালি নির্বাচন কেন চায়? কারণ নির্বাচন বিএনপি লেটে যত চাবে, নির্বাচন যত লেট হবে, বিএনপির জনপ্রিয়তা এমনি বাড়বে, এবং বিএনপি ফাঁকা মাঠে গোল দিয়েছে। আমি কথাটা মিন করে বললাম। বিএনপি তার অবস্থা এরকম হচ্ছে, সে কিচ্ছু করা লাগে নাই তার। আপনি এমন পরিবেশ তৈরি করছেন এবং তাদের অবস্থাটা এমন ফল ডাউন করতে করতে পিপুল লস্ট হোপ। আমি কাকে ভরসা করব? আমি কি এমন দলকে ভরসা করব যে দল আমার বিইং অ্যাজ এ মানে ওমেন, তারা যে জোটবদ্ধ হয়েছে, হ্যাঁ, কারণ তারা তো কিন্তু জোটের শরিক। এনসিপি কিন্তু বিরোধী দল না, এটা হলো আমার জন্য আরো দুঃখজনক। আমি এটা দুঃখ নিয়ে বলছি, এনসিপি কিন্তু বিরোধী দল না, এনসিপি হচ্ছে বিরোধী দলের শরিক দল। এই স্ট্যাটাস কি এনসিপি দাবি করার কোনো মানে এই স্ট্যাটাস কি এনসিপির হওয়ার কথা ছিল? ওকে, ফলে আমি একটু তাহলে গোলাম মর্তুজা সেলিমের কাছ থেকে একটু শুনতে চাইবো ছোট্ট করে, যে গোলাম মর্তুজা সেলিম যে স্ট্যাটাসটা নিয়ে এখন এনসিপি দাঁড়িয়ে আছে, সেটা আসলে ডক্টর স্নিগ্ধা বলছিলেন যে সেটা কি দরকার ছিল কিনা এক, পাশাপাশি হারুনুর রশিদের প্রশ্নটা তুলছিলেন যে অন্তর্বর্তীকালীন সরকার যে কাজগুলো ঠিকমতো করতে পারলো না, এনসিপি নীরবে নীরবে দাঁড়িয়ে দেখলো কেন? আচ্ছা, আপনার সেখানে যাওয়ার আগে একটু প্রিভিয়াস কয়েকটা পয়েন্টে কথা বলা দরকার বলে মনে করছি, একটু সময় দিবেন।
জীবন ভাই যেমনটি বললেন যে আমরা আমাদের জোট সঙ্গীরা আমরা ছায়াতলে, জীবন ভাইরা কি এটা কখনো স্বীকার করবেন ওনাদের সাথে 99 থেকে 22 পর্যন্ত যে জোটের সম্পর্ক ছিল, এনারা এই সম্পর্কটাকে অস্বীকার করেন? এই সম্পর্ক যে আমাদের সাথে তাদের জোটের সম্পর্কটার জন্য তারা অনুতপ্ত বোধ করেন কিনা? তাদের অবস্থা এমন হয়েছে যে যেরকম আওয়ামী বয়ান ছিল, সাথে থাকলে সঙ্গী না থাকলে জঙ্গি। এখন দেখেন যেহেতু নেতৃত্বের কথা বারবার আসছে, যখন এই আন্দোলন শুরু হয়, আন্দোলন শুরু কারা করেছিল, আন্দোলনের ডাক কারা দিয়েছিল, প্রথম সম্মুখীতে কারা নেতৃত্ব ছিল, ওনারা আন্দোলনে কখন সম্পৃক্ত হয়েছেন? আপনি যদি এখন অনলাইনে এই সমস্ত ফুটেজ অ্যাভেলেবল রয়েছে, আমরা এই তর্কে যেতে চাই না। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এই আন্দোলনের ফ্যাসিবাদ বিরোধী আমরা যারা ছিলাম প্রত্যেকে আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিলাম, এবং এটা আমাদের শহীদদের, আহতদের এবং যারা এখন তাদের এই ত্যাগকে বাস্তবায়ন করার জন্য মানবিক মর্যাদা এবং ইনসাফের বাংলাদেশ বিনির্মাণের জন্য লড়াই করে যাচ্ছি, এটা আমাদের সবার। এখানে একটা বিষয় না বললে নয়, আমার সহ আলোচক স্নিগ্ধা বললেন যে স্ববর্গীয় এবং চবর্গীয় শব্দের কথা। দেখুন, এটা অনলাইনে কারা ছড়াচ্ছে? সে সমস্ত ফ্যাসিস্ট, নিকৃষ্টতম যে ফ্যাসিবাদ বাংশে কায়েম করেছিল শেখ হাসিনার সমর্থক ঘরানার লোকজন, বুদ্ধিজীবীরা, তারা তাদের হতাশাকে ঢাকার জন্য মূলত এই সমস্ত বয়ান ফেসবুকে শুধু অনলাইনে ছড়াচ্ছে। তারা যদি সক্রিয়ই থাকতো, তাদেরকে বলেন না বাংলাদেশের যে কোনো অঞ্চলে যে কোনো প্রান্তে একটা 5 মিনিটের দীর্ঘস্থায়ী একটা মিছিল দেওয়ার জন্য। বিষয়টি কি এরকম শেখ হাসিনার সমর্থক বুদ্ধিজীবীরা আসলে চবর্গীয় জবর্গীয় ছড়াচ্ছে? মানে বুঝি নাই আসলে। আর একটু বুঝাবেন? মানে উনি বলছেন যে এই যেটা ওনাদের উপর দায় আসছে যে এই ধরনের শব্দগুলো ছড়ানোর বিষয়, সেটা আসলে শেখ হাসিনার সমর্থক বুদ্ধিজীবীরাই আসলে নানান ফোরামে সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে বেড়াচ্ছেন। উনি একটু স্পষ্ট করলে আরো ভালো হয়। উনি কাকে শেখ হাসিনা, মানে এটা কি উনি আমাকে ব্যক্তিগতভাবে বললেন না থার্ড পার্টি হিসেবে বললেন? না না না, আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আপনি যে স্ববর্গীয় বা চবর্গীয় শব্দের যে আলোচনাটা নিয়ে এসেছেন আমাদের এগেইনস্টে, এই আলোচনাটা বা এই প্রোপাগান্ডা গুলো কারা ছড়াচ্ছে? যারা ছড়াচ্ছে প্রত্যেকে আওয়ামী ঘরানার বুদ্ধিজীবী, আওয়ামী সমর্থক ব্যক্তিবর্গ। আমরা আজকে যদি দেখি মেয়ের আফরোজ শাওন, বাংলাদেশের একজন প্রতিযোগিতা লেখক হুমায়ুন আহমেদের স্ত্রী, উনি কি করেছে? উনি কিন্তু আওয়ামী ঘরানা, ওনার মা কিন্তু মেয়ের আফরোজ শাওনের মা কিন্তু একজন আওয়ামী সংরক্ষিত আসনের মহিলা এমপি ছিলেন। তো এরকম যারা এই আলোচনাগুলো অনলাইনে ছড়াচ্ছে প্রত্যেকে কিন্তু এই আওয়ামী সমর্থক গোষ্ঠীর লোকজন এবং যারা আওয়ামী রাজনীতির সাথে সম্পৃক্ত রয়েছে। এর বাইরে একজনকে দেখাতে বলেন তো কে আছে? ঠিক, মানে এখানে আমি একটু না বলে পারছি না দুটো জিনিস। হ্যাঁ, উইথ ডিউ রেসপেক্ট, যিনি কথা বলছেন তিনি তো নিশ্চয়ই কোনো পদে আছেন। যুগ্ম মুখ্য সমন্বয়ক, উনি সম্পাদক, যুগ্ম মুখ্য সম্পাদক এনসিপি। জি, এই যে দেখেন উনি যুগ্ম মুখ্য সম্পাদক এনসিপি সমন্বয়ক, উনি সমন্বয়ক এবং উনি একটি পদে আছেন, রাইট? এই যে আমি যখন ওনাকে সমর্থন করছি, আপনার সম্বোধন করছি, আমি কিন্তু ওনার পদবি সহ বলছি। তিনি যখন কথাটা বললেন আমার আরেকজন আলোচক স্নিগ্ধা, আই এম নট হিজ আ ফ্রেন্ড, আমি ওনার বন্ধু না, আমি ওনার একজন আলোচক। এই যে নর্মাল কার্টিসি, ঠিক আছে, আপনি সংসদেও দেখবেন এই বিষয়গুলো নিয়ে আলাপটা হয়েছে কিনা, এটা উনি প্রথম তুললেন। আমি একটা নাম্বার বলি, 2 নাম্বার, উনি যখন এই কথাটা বললেন, আমি কি ওনাকে এখন, এটা খুব ভালো হয়, দেখেন আজকাল তো ডিজিটাল প্ল্যাটফর্মে সবই তো রেকর্ডেড থাকে। আওয়ামী বুদ্ধিজীবী শেখ হাসিনা, what they are talking, they are dead for us, but the fact is that এই আন্দোলনের অন্যতম নেতারা কি বলেছেন আপনার এখানে ঠিক এই মুহূর্তে ইউটিউবে সার্চ করলে পাওয়া যাবে। আপনি ফজলুল হক সাহেবের বাসার সামনে বলে কি বলেছেন, আপনি শহীদ ওসমান হাদির কি বলেছেন সেটি পাওয়া যাবে, আপনার এরকম ওনাদের যারা বড় বড় নেতা তারা কি বলেছেন এটি পাওয়া যাবে। এই সার্চ করলে এটিও পাওয়া যাবে ওনাদের অন্যতম নেতা হাসনাত আব্দুল্লাহ, হ্যাঁ, যার কাছে মানুষের অনেক প্রত্যাশা। নারী উন্নয়ন কমিশনে যখন আপনার হেফাজতে ইসলামের আয়োজনে একটি সমাবেশ করা হয়, যে সমাবেশে 60 ঊর্ধ্ব শিরিন হককে কোড আন কোড বেশ্যা ডাকা হয়, এবং যখন তাকে একটা পুত্তলিকা বানিয়ে তার কাপড় খোলা হয়, তখন হাসনাত আব্দুল্লাহ নীরব হয়ে সেই সমাবেশে চুপচাপ বসে থাকেন। এই ব্যাখ্যাগুলা ওনারা কি দেখতে চান? তাহলে তো ওনাদেরকে কষ্ট করে আপনারাই একটু নেট ছেড়ে দেখিয়ে দেন।
জি জি, আমি এটা বিরতি নিই। আমার মনে হয় না যে বিরতির পর সে খুব বেশি সময় পাবো, তবুও আমি চেষ্টা করবো যে আপনাদেরকে দুজনকে সময় দিতে, ছোট ছোট করে। নিশ্চয়ই ডক্টর রেজওয়ানা করিম স্নিগ্ধা যে এই ব্যাখ্যা বিশ্লেষণ এবং যে উদাহরণগুলো তুলছিলেন সেগুলোর ব্যাপারে জানতে চাইবো, কিন্তু পরের প্রসঙ্গটা আনতে পারবো কিনা আমি জানি না। হারুন ভাই, আমি একটা বিরতি নিই, নেবো ছোট্ট একটা বিরতি, ফিরছি একটু পর। আবার আমন্ত্রণ। নির্বাচিত খবরে খুব বেশি সময় পাবো না। গোলাম মুর্তজা সেলিম ছোট্ট করে বলবেন। ডক্টর স্নিগ্ধার যে বক্তব্য তাতে তিনি বলছেন যে সহজ কথা, আপনার সম্মানীয়দের সম্মান দিতে ব্যর্থ। না না, আসলে আমি দুঃখিত, যেহেতু এটা অনলাইনে রেকর্ডেড আছে, উনি মনে হয় আমাকে কোট করতে ভুল করেছেন। আমি স্পষ্ট করেই বলেছি আমার সহ আলোচক মিস স্নিগ্ধা। আমি এটা দ্যাটহীন কোনটা বলতে পারি, এটা উনি আমাকে কোট করতে ওনার জায়গা থেকে ভুল হয়েছে। আপনাদের যেহেতু এটা রেকর্ডেড রয়েছে, উনি পারলে পুনর্বার একবার শুনলে জিনিসটা ওনার কাছে ওনার কনফিউশনটা দূর হবে, আমি আশা রাখি। আমাদের মধ্যে এতটুকু পরিমিতি বোধ এবং শিষ্টাচার রয়েছে, আশা করছি উনার বোঝার কথা। আসলে দেখুন, নিঃসন্দেহে আমরা এমন একটি মানবিক মর্যাদার বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখি, যেখানে অতীতে যেই আকাঙ্ক্ষা যারা এই দেশকে পরিচালনা ছিল, যে সমস্ত লোকজন এই আকাঙ্ক্ষা বাস্তবায়ন হয়েছে, এই আকাঙ্ক্ষা বাস্তবায়নের লক্ষ্যে একত্রিত হয়ে কাজ করতে পারবো। কিন্তু নিঃসন্দেহে আমাদের মধ্যে জুলাই আন্দোলনকালীন সময়ে যে ঐক্যবদ্ধ ছিল, বা আমাদের মধ্যে যে পরমত সহিষ্ণুতা বা আমাদের মধ্যে যে বন্ধনটুক ছিল, আমরা দেখতে পেয়েছি 5 আগস্ট পরবর্তী সময়ে রাজনৈতিক পরিচয় প্রকাশ হওয়ার পর পাশাপাশি ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। নির্বাচন পরবর্তী সময়ে বিএনপি যেভাবে একটা রাষ্ট্রকে নির্বাচিত সরকার, অতীতে তাদের যেরকম আন্দোলন ছিল নির্বাচন দাও, একটা নির্বাচিত সরকার এলে দেশের সমস্ত কিছু শৃঙ্খলা সহ উন্নতি, অর্থনৈতিক ভঙ্গুর অর্থনীতিকে একটা ভালো অবস্থায় নিয়ে যেতে পারবে। কিন্তু আমরা 10 ফেব্রুয়ারি নির্বাচন পরবর্তী কি দেখতে পেয়েছি? প্রতিদিন 10 জনের অধিক মানুষজন খুন হচ্ছে, বিএনপির লোকজন অস্ত্র থেকে মানুষজনের কাছে চাঁদাবাজি করছে। এই যে একজন ঋণ খেলাপিকে বাংলাদেশ ব্যাংকের মতো একটা গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে গভর্নর, অসংখ্য ধন্যবাদ গোলাম মুর্তজা সেলিম। আমি আসলে একেবারেই সময় দিতে পারছি না। আপনি অনেকগুলো সমালোচনার বিষয় তুলছিলেন, একই সঙ্গে আজিজুল হক জীবন, আপনাকেও অসংখ্য ধন্যবাদ। আপনার কাছে একটা প্রশ্ন ছিল, গোলাম মুর্তজা সেলিম যেটা তুলেছিলেন যে বিএনপি এবং জামায়াতের জোট নিয়ে তারা অস্বস্তিতে ভোগে কিনা। আরেকদিন আমরা চেষ্টা করবো এই আলোচনার সামনে নিয়ে আসতে। আমি বরং একেবারে শেষ প্রান্তে এসেছি। হারুন রশিদ, অন্ততপক্ষে এই জুলাইয়ের প্রসঙ্গতে তো আমরা এসে শহীদের সংখ্যাটা নিয়ে তো বিভ্রান্তি দূর করতে পারিনি কি? এটা আসলে আপনি যত বড় বিভ্রান্তি দেখেন, আমি ওটা দেখি না। রিকাউন্ট সিস্টেম কিন্তু সারা দুনিয়ায় আছে। আপনি ধরেন যে বিভিন্ন ঘটনায় যখন মৃত্যুর হিসাব করা হয়, সেটা একটা হিসাব হয়, পরে রিকাউন্ট করা হয়। এটা সমস্যা না। সমস্যা হচ্ছে একটা জায়গায় চলে যাওয়া। এখন তখন কত সংখ্যা বলছে, প্র্যাকটিক্যালি কত সংখ্যা, এটা নির্ধারণ করা প্রয়োজন এই কারণে, কারণ তাদের তো মর্যাদা আর জায়গায়, তাদের তো নানা ধরনের, আমি বলবো, সম্মানিত করতে হবে তাদের পরিবারকে। সেই জায়গাটায় সংখ্যাটা একদম নির্ধারিত হওয়া দরকার এই কারণেই। জি, ডক্টর স্নিগ্ধা, আপনি বিশ্লেষণ শুনতে পাবো, সেটা হচ্ছে সম্মানের জায়গাটা। অনেকের চিকিৎসা, অনেকের হতাশা, অনেক ধরনের বিষয় আশয় ছিল, সেটা যদি একটু কনক্লুশন দেন। পাশাপাশি আমি চেষ্টা করবো অনলাইন দেখতে এবং আপনাদের একটু মন্তব্য জানতে, যদি কনক্লুশন। সম্মানটা ডেফিনেটলি আপনার জুলাই, দেখেন শহীদদের সংখ্যা দিয়ে সম্মান হয় না। যারা জুলাই মারা গেছে, যারা সংখ্যা নিয়ে তো অনেক বিতর্ক হয়, কিন্তু সংখ্যা নিয়ে অনেক বিতর্ক হয়, এবং এটা হবেই। এখানে আরো বেশি হবে, আরো বেশি যখন আপনার কোনো রাজনৈতিক দল বলবে আমি সকল শহীদদের বাসায় 2 লাখ টাকা করে পাঠিয়েছি, তখন খুব স্বাভাবিকভাবে আপনি 2 লাখ টাকা করে যখন পাঠাচ্ছেন, তখন তো আমার টাকার হিসাবটাও হিসাব করতে হবে, আবার সংখ্যাটাও হিসাব করতে হবে। এতে করে যেটা এতে করে সম্মাননা হয় না। সম্মাননা হতো আসলেই যদি আমরা তাদের একটা সঠিক সংখ্যা বলতে পারতাম। দেখেন 5ই আগস্টের পরে যারা মারা গেছেন 6, 7, 8, এরা কিন্তু শহীদদের তালিকা আসলে অন্তর্ভুক্ত হতে পারেন না, খুব স্বাভাবিকভাবে। এটা ডিফারেন্ট ডিসকোর্স। এই আলাপটা আমাদের ওই মুক্তিযুদ্ধের আলাপের মতো আবার সংখ্যা তত্ত্বে আমরা যাব, এইটা নিয়ে আমি ভীত। সচেতন হওয়া জরুরি। অসংখ্য ধন্যবাদ। আমি ছোট্ট করে সর্বশেষ আপডেটটা দর্শকদেরকে আপনাদেরকে জানিয়ে দিই। সাধারণত আমার মন্তব্য নেই, আমার মনে হয় এখন আর সুযোগ হবে না। আমরা ছোট করে একটু আপডেটটা দেখে নিই। প্রথম আলো সর্বশেষ যে আপডেট দিচ্ছে, দেশের 38 জেলাতেই কোনো আইসিইউ নেই। জুবাইদা রহমান,
একটা বেশ গুরুতর প্রসঙ্গই তিনি সামনে এনেছেন, যে আমাদের স্বাস্থ্য ব্যবস্থার যে বাস্তবতা সেটাই তিনি সামনে এনেছেন। হলি আর্টিজান নিয়ে বাংলাদেশে যাতে আবার সন্ত্রাসবাদ মাথা চাড়া না দেয়, এই প্রসঙ্গটি ছিল আজকে আমাদের আলোচনা ইস্যুতে, কিন্তু সময়ের অভাবে সেটা পারলাম না আর কি। আসলে আমরা এখন প্রথম আলোর অনলাইন পোর্টালে দেখছিলাম, আর একটা ছোট্ট করে দেখে নিই সেখানে বিবিসি বাংলা কি বলছে। এখন বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ানো নিয়ে সবশেষ কি জানা যাচ্ছে সেই বিষয়টি তারা প্রতিবেদন করেছে, এবং হলি আর্টিজানের 1 দশক জঙ্গি তৎপরতা বেড়েছে নাকি কমেছে সেই প্রসঙ্গে তার প্রতিবেদন রয়েছে। আর অনেকগুলো প্রতিবেদন রয়েছে, সেগুলো নিয়ে আজকে আসলে আলোচনা একেবারেই সুযোগ নেই, শেষ করতে হচ্ছে। অসংখ্য ধন্যবাদ হারুনুর রশিদ এবং ডক্টর রেজওয়ানা করিম স্নিগ্ধা আপনাদের মূল্যবান সময় এবং মন্তব্যের জন্য। আর এই ছিল আজকের নির্বাচিত খবরে। কাল আবারও দেখা হবে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।